আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে 2024 সালের ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করছিলাম। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের সর্বশেষ আরেকটি অনশর্ট ক্লাস এটা নিব চট্টগ্রাম বোর্ড 2023 এর উপরে। তো এখানে প্যাসেজ থেকে শুরু করে রিটেন অংশ যতটুকু সম্ভব তোমাদের বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব। আমরা চট্টগ্রাম বোর্ড 2023 এর এই যে কোশ্চেনটি রয়েছে টপ টু বটম ভালোভাবে দেখার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই যুক্ত হচ্ছ। আমাকে একটু জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা। তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ জানাতে পারো। আমরা আমাদের আজকের ক্লাসে যে প্যাসেজটা দেখতে পাচ্ছি এটা ড্রিমস নিয়ে লেখা, খুব সহজ একটি প্যাসেজ। আর স্বপ্ন তো আমাদের সবার আছে, স্বপ্ন আছে বলে আমরা বেঁচে আছি। স্বপ্ন না থাকলে আমরা সবাই সুইসাইড করতাম। আসলে যাদের স্বপ্ন থাকে না এবং পৃথিবীর প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয় তারা সুইসাইড করে। তো যাই হোক, স্বপ্ন নিয়ে যে প্যাসেজ, এখানে আসলে স্বপ্নের সংজ্ঞা, স্বপ্ন বলতে আসলে গবেষকরা কি বলেছে বা তারা কি মনে করে, আসলেই স্বপ্নটা কি, প্যাসেজটা এটা নিয়ে। তো এখানে আসলে স্বপ্নের বিশাল বিস্তারিত বর্ণনা আছে। তো আমরা শুরুতেই আমরা প্যাসেজে চলে যাই। প্যাসেজের যে শুরুর অংশ, যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, মানে স্বপ্ন আমাদেরকে মুগ্ধ করেছে ফিলোসফার্স। শুরুতেই আমরা প্যাসেজে চলে যাই। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স বলছে যারা দার্শনিক আছে তাদেরকেও স্বপ্ন হচ্ছে মুগ্ধ করেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে স্বপ্ন নিয়ে গবেষণা করছে অনেকেই, গবেষকরা অনেক এটা নিয়ে অ্যানালাইসিস করছে এবং একটা এম্পেরিক্যাল রিসার্চ অর্থাৎ বাস্তবিক একটা রিয়েল রিসার্চ তারা করছে এবং সায়েন্টিফিক স্টাডি করছে, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তারা জানার চেষ্টা করছে আসলে স্বপ্ন কি। তো এটা নিয়ে আসলে এই প্যাসেজটা। তো প্যাসেজের থেকে আমাদের যে এমসিকিউ আছে, আমরা এমসিকিউ গুলো একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথমে আছে দ্য ওয়ার্ড ফ্যাসিনেটেড মেনশনড ইন দ্য প্যাসেজ। তো ফ্যাসিনেটেড অর্থ আমরা একটু আগে বললাম, প্রথম লাইনেই ছিল ফ্যাসিনেটেড। তো ফ্যাসিনেটেড হলো প্রাণবন্ত, হ্যাঁ, আনঅ্যাট্রাকটিভ হবে না। যদি অ্যাট্রাকটিভ হতো তাহলে হতে পারতো। আগলি, কুৎসিত হবে না, রিপালসিভও হতে পারে না। ইয়েস, প্রাণবন্ত বা মুগ্ধ করা, এটা হচ্ছে ক্যাপটিভেটেড হতে পারে। কি হতে পারে? ক্যাপটিভেটেড। অর্থাৎ ফ্যাসিনেটেড অর্থাৎ ফ্যাসিনেটেডের সিনোনিম এখানে প্যাসেজে যেটা বুঝবো, অর্থাৎ প্যাসেজে ফ্যাসিনেটেড ওয়ার্ডটার যে মিনিং আসছে সেটা হবে ক্যাপটিভেটেড। আচ্ছা, তো এখানে দেখো ফ্যাসিনেটেড এর সিনোনিম হচ্ছে ক্যাপটিভেটেড। তো ফ্যাসিনেট অর্থ হলো মুগ্ধ করা। তো এখানে ক্যাপটিভেট এই ওয়ার্ডটির সিনোনিম। ফ্যাসিনেটেড এবং ক্যাপটিভেটেড দুইটাই মুগ্ধ করা অর্থে আসে। তো এখন আসো আমরা বি নাম্বার প্রশ্ন দেখি। এখানে আমাদের প্যাসেজে বলছে পাজেলিং অর্থ আসলে প্যাসেজে কি বোঝাইছে। তো পাজল, তোমরা অনেকে পাজল খেলো এবং পাজল আসলে মেলানো যায় না, অর্থাৎ দেখা যায় যে খেলতে গেলে এটা হচ্ছে বোঝা যায় না আসলে কোনটা কোন দিকে যাবে। পাজল মানেই কি? বিভ্রান্তিকর, যেটা হলো বিভ্রান্তি তৈরি করে। তো যেটা বিভ্রান্তি করে তাহলে সেটার মিনিং কোনটা হতে পারে? দেখো তো, উইটি মানে বিচক্ষণ, জেনুইন তো জানোই, এনলাইটেন অর্থ জানো আলোকিত, কনফিউজিং অর্থ জানো। একটু দেখি কোনটা উত্তর হবে। তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো। তো এখানে আসলে কনফিউজিং যে ওয়ার্ডটি রয়েছে
এই কনফিউজিং ওয়ার্ডটি এটার সঠিক উত্তর। পাজলিং ওয়ার্ডটার সিনোনিম হচ্ছে কনফিউজিং। পাজলিং এর সিনোনিম কি? কনফিউজিং। ওকে, পাজলিং এর সিনোনিম আমরা এখানে কনফিউজিং পেলাম। ভিভিড মানে প্রাণবন্ত। তো বলো তো তাহলে এটার অর্থ কি হতে পারে? ডাল আছে, উইক, ভেগ, ক্লিয়ার, কি হবে? আচ্ছা, তো এখানে আমাদের ভিভিড এর এখানে ভিভিড এর মিনিং হবে ক্লিয়ার, স্পষ্ট, সুস্পষ্ট, প্রাণবন্ত, সুস্পষ্ট। ডাল মানে এখানে ডাল, উইক বা দুর্বল, ভেইগ, অস্পষ্ট এগুলো হওয়ার সুযোগ নেই। ভিভিড এর সিনোনিম হবে ক্লিয়ার, স্পষ্ট, সুস্পষ্ট। ভিভিড এর সিনোনিম হবে ক্লিয়ার বা স্পষ্ট। ওকে, আচ্ছা, এরপর বলো তো এখানে দ্য ওয়ার্ড আনরেভেল মেনশন ইন দ্য প্যাসেজ। আনরেভেল ওয়ার্ডটা দিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ওয়ার্ডই হচ্ছে ওয়ার্ড মিনিং আসে, প্যাসেজ পড়ার দরকার নাই। প্যাসেজ পড়ে কিন্তু অনেক সময় যেত, আমরা কিন্তু প্রথমে প্যাসেজ পড়ি না এটার ক্ষেত্রে। হ্যাঁ, কোশ্চেনের ক্ষেত্রে পড়া লাগবে, বাট আমরা দেখলাম যে এখানে যে কোশ্চেনগুলো আছে অধিকাংশ হলো ভোকাবুলারি। তো এটা বোঝার জন্য তো আসলে আমার কোনোভাবে প্যাসেজ বুঝে বুঝে পড়ার দরকার নেই, এজন্য আগে আমি কোশ্চেনে চলে আসছি সরাসরি। তবে অনেক ক্ষেত্রেই এই যে মেনশন ইন দ্য প্যাসেজ, এই আনরেভেল ওয়ার্ডটা প্যাসেজে কি মিনিং দিচ্ছে ওখানে যেয়ে দেখতে হবে। অনেক ক্ষেত্রে একটা ওয়ার্ডের অনেক মিনিং থাকে, আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে খুব কাছাকাছি উত্তর, কিন্তু প্যাসেজের ওই লাইন দেখেই বোঝা যায় আসলে কাছাকাছি দুইটা শব্দার্থের মধ্যে কোনটা হবে, সেটা ওই প্যাসেজ না পড়লে বোঝা যাবে না। তো যাই হোক, এখানে এরকম খুব কঠিন কোনো কিছু ছিল না, কাছাকাছি খুব উত্তর নাই। যেমন এর আগেরটাই দেখো, ডাল, উইক, ভেইগ এগুলো সব নেগেটিভ ওয়ার্ড, এবং এগুলো আসলে স্পষ্ট বা সুস্পষ্ট, প্রাণবন্ত এগুলোর সাথে মিলে না, শুধুমাত্র ক্লিয়ার আছে। ওকে, তো এই জন্য আমাদের আর প্যাসেজে যেতে হয়নি। একইভাবে দেখো এই পাজলিং ওয়ার্ডটাও তাই, এনলাইটেনিং, জেনুইন, উইটি এই কথাগুলো হলো পজিটিভ, আর কনফিউজিং ওয়ার্ডটা হলো নেগেটিভ। আর পাজল তো বললামই, তোমরা পাজল খেলো অনেকেই, যে পাজল হচ্ছে কনফিউজিং। সো আমরা আর প্যাসেজে যাওয়ার প্রয়োজন হয়নি। আচ্ছা, তো এখানে আনরেভেল ওয়ার্ডটা আছে, তো এখানে আনরেভেল এর উত্তর কোনটা হবে বলো তো? আনরেভেল, দ্য ওয়ার্ড আনরেভেল মেনশন ইন দ্য প্যাসেজ। রেভেল মানে কি? আনরেভেল, আন দিয়ে বিপরীত হবে, তাই না? তাহলে আনরেভেল মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, আচ্ছা, তো রেভেল মানে কি করা? লুকায়িত। তাহলে আনরেভেল কি হবে? প্রকাশ করা, তাই তো? ইয়েস। তাহলে হাইড মানে তো লুকানো, হাইড তো আর হবে না, হবে তাহলে ডিসক্লোজ করা, ওপেন করে দেয়া। রেভেল এর বিপরীত হচ্ছে আনরেভেল, তার মানে এটা ডিসক্লোজ হবে। কি হবে? চ্যালেঞ্জ তো ভিন্ন অর্থ, এটা তো মিলবে না, উত্তর হলো ডিসক্লোজ। ওকে, দ্য ওয়ার্ড রিপ্রেসড, দমন, মানে দমন পীড়ন এর ক্ষেত্রে আমরা ইউজ করি। হ্যাঁ, রিপ্রেসড মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, রিপ্রেসড এর অর্থ কি হবে? ইয়েস, রিপ্রেসড এর ক্ষেত্রে সাপ্রেসড হবে। ইন্সপায়ার্ড মানে তো উৎসাহিত, এনকারেজড মানেও তাই, অ্যাসিস্ট মানেও সহযোগিতা, এই তিনটাই হলো পজিটিভ মিনিং, খেয়াল করছো নিশ্চয়ই। আর রিপ্রেসড এবং সাপ্রেসড এইটা হলো নেগেটিভ ওয়ার্ড। এভাবেও কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায়, যে অনেক ক্ষেত্রে তোমার যদি জানাই না থাকে, ধরে নাও ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ রিপ্রেসড, তো তুমি দেখলে এখানে ইন্সপায়ার্ড অর্থ উৎসাহিত, এনকারেজড মানে উৎসাহিত, তো এই দুইটাই যেহেতু আছে, হয়তো এই দুইটা উত্তর হবে না। এবং তুমি প্যাসেজ দেখলেও তো বুঝতে পারবা। তুমি ধরো প্যাসেজে চলে গেলে, আচ্ছা আমরা যদি প্যাসেজ দেখি, তাহলে দেখো কিভাবে এটা যে নেগেটিভ ওয়ার্ড, তুমি প্যাসেজ দেখলে কিভাবে বুঝবে। দেখো এখানে বিভিন্নভাবে বোঝা যায়। আমরা যদি প্যাসেজে রিপ্রেসড ওয়ার্ডটা দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা রিপ্রেসড ওয়ার্ডটা এখানে দেখার চেষ্টা করব। আমাদের প্যাসেজে রিপ্রেসড ওয়ার্ডটা কোথায় আছে? তো রিপ্রেসড ওয়ার্ডটা
একেবারে শেষে আছে, দেখো একেবারে শেষে বলছে ফ্রেড রোড দ্যাট ড্রিমস আর ডিসগুইসড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। অর্থাৎ যে যে ইচ্ছাটা এখনো আমাদের মন থেকে এখনো কি প্রকাশিত হয়নি, হ্যাঁ অবদমিত আছে। তো রিপ্রেসড ওয়ার্ডটা কিন্তু এখানে প্যাসেজ দেখে বোঝা যাচ্ছে, তাহলে এটা সাপ্রেসড হবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এই যে আমরা উত্তর পেয়েছি সাপ্রেসড। তাহলে আমরা দেখছিলাম যে প্রাণবন্ত, ক্যাপটিভেটেড, পাজলিং হচ্ছে কনফিউজিং। আমরা দেখছিলাম যে এখানে সবই হলো অর্থ এভাবেও আসে, পাঁচটায় অর্থ আসে। ভিভিড মানে স্পষ্ট, ক্লিয়ার। হ্যাঁ, তো রেভেল মানে হচ্ছে রেভেল অর্থ হচ্ছে লুকায়িত, আর আনরেভেল মানে তাহলে প্রকাশিত, তাহলে তো হাইড হবে না, উত্তর হবে ডিসক্লোজ। এবং সাপ্রেসড আর রিপ্রেসড একই জিনিস। তো এটা দেখছো যে সবগুলোই কিন্তু কি ছিল, ওয়ার্ড মিনিং। তো এটা আসলে খেয়াল করা দরকার যে ওয়ার্ড মিনিং কিন্তু আসতে পারে, এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখব। এরপরে আসো কোশ্চেন অ্যান্সারিং। দেখো, হোয়াট পারপোজ ডু ড্রিম সার্ভ অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স। এটা হচ্ছে এক্সপ্লেইন করতে বলছে। তো আমরা এটা প্রথমে পড়ছিলাম, হোয়াট পারপোজ ডু ড্রিমস সার্ভ অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স। ওকে, তো এটা আমরা যদি দেখি আমাদের প্যাসেজের শুরুতে কি আছে, The dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams have been subjected to empirical research. হ্যাঁ, এটা empirical একটা রিসার্চ এবং সায়েন্টিফিক স্টাডি হচ্ছে। তো এই যে বিষয়গুলো এবং এই গবেষণা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে ইউ অফেন ফাউন্ড ইউর সেলফ, তুমি নিজে নিজেই পাজলিং হয়ে যাবে। যে পাজলিং মানে হতবুদ্ধিকর, কনফিউজিং হয়ে যাবে। ধরে নাও পাজল অর্থ তুমি জানতে না, একটু আগে যেটা দেখলাম, কিন্তু প্যাসেজে যখন তুমি এই বাক্যে পাজল ওয়ার্ডটা দেখবা, তখন তোমার মনে হবে হ্যাঁ, তুমি মাঝে মধ্যে নিজের মধ্যেই কনফিউশনে পড়ে যাবে যে আসলে স্বপ্ন বিষয়টা কি। ওকে, তো দেখো, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম অ্যান্ড অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল। ওকে, তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের প্যাসেজে যেটা ছিল কোশ্চেন, এটা হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু সাম রিসার্চার্স, এই যে প্যাসেজে ছিল কিছু গবেষকদের মতে যে ড্রিমসের আসলে কোনো রিয়েল পারপাস নেই। আমরা আবারও যাব। অন দ্য আদার হ্যান্ড সাম রিসার্চার্স সাজেস্ট, কিছু কিছু গবেষক বলেছে যে ড্রিমস হেল্প, স্বপ্ন আমাদের সাহায্য করে ডেভেলপ ফিজিক্যালি, শারীরিকভাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার, মেন্টালি মানসিকভাবে, অ্যান্ড ইমোশনালি। তো সো এই দুই ধরনের মতামত আমরা পেয়ে থাকি। এই উত্তর আমাদের প্যাসেজেই ছিল। আমরা একটু প্যাসেজ দেখার চেষ্টা করি। তো এখানে বলেছে যে হোয়াট ইজ ড্রিম। তো এই ড্রিমের অনেকগুলো এখানে বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে যে রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ড্রিমস মে সিম বাফেলিং। বাফেলিং মানে হতবুদ্ধিকর। তারা এখনো আসলে এই ড্রিমসের যে উদ্দেশ্য বা আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ড্রিমস, তারা আসলে এটার সিদ্ধান্তে আসতে পারেনি। তারা হচ্ছে বাফেলিং, হতবুদ্ধিকর অবস্থায় আছে। তো এই যে বলেছে যে কেউ কেউ বলেছে যে এখানে যে সাম রিসার্চার্স, কিছু গবেষক সাজেস্ট, এই যে উত্তর আমাদের এটা এখান থেকে যে বলেছে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস। তারা বলছে কি ড্রিমের কোনো রিয়েল পারপাস নেই। হোয়াইল, তুমি হোয়াইলের পরিবর্তে একটু অন দ্য আদার হ্যান্ড দিতে পারো। হুবহু কপি করলে আসলে বিষয়টা নেতিবাচক হয়। দিলে হোয়াইল মানে এখানে বিপরীত। হ্যাঁ, বিলিভ দ্যাট, আদার্স বিলিভ দ্যাট, অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং, স্বপ্ন দেখা, ইজ ইসেনশিয়াল টু, এটা হলো প্রয়োজনীয়, তাহলে মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। হ্যাঁ, এটুকু লিখে দিলে হয়ে গেল, তাহলে তোমার 3 মার্ক চলে আসলো। ওকে, তো আশা করি এটা তোমরা পারবে। এরপর আমরা একটু দেখতে পারি যে বলছে ডিফাইন ড্রিম ইন ইউর ওন ওয়ার্ডস। স্বপ্নের সংজ্ঞা কি? এই সংজ্ঞা কিন্তু প্যাসেজে আমরা একটা দেখছি। তা আমরা একটু প্যাসেজ দেখবো এখন। বলছে হোয়াই উই ড্রিম। আচ্ছা, ড্রিমের পারপাসটা কি, কি সার্ভ করে? হ্যাঁ, এটা আমরা প্যাসেজে দেখলাম। এটা আসলে হ্যাভ বিন প্রপোজড অ্যাবাউট দ্য রিজন, কারণ এবং ফাংশন অফ ড্রিম।
যখন এটা দেখা হয়েছে, অনেকগুলো থিওরি অ্যাপ্লাই করা হয়েছে, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, আসলে পাওয়া যায় নাই। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, ওকে, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিম বাফারিং। এটা মূল বক্তব্য। তো এখানে ড্রিমের যে যদি সংজ্ঞা বলি আমরা, হোয়াট ইজ ড্রিম, এটা নিয়ে আমাদের একটু প্যাসেজে শুরুতে এভাবে লেখা আছে, আবার এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস। একটা ছবি দেখতেছো তুমি, একটা স্বর্গের একটা ভাবনা করতেছো, যে স্বর্গীয়, ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, তোমরা যে কোনো ছবি দেখতেছো, একটা স্বর্গ নিয়ে চিন্তা করতেছো, যে স্বর্গীয় একটা অনুভূতি তুমি অনুভব করতেছো, বা স্বপ্ন দেখতেছো যে আমি এমন একটা জায়গায় যাব, সেটা দেখতে এমন সুন্দর হবে, তোমার মনের মধ্যে একটা চিত্র ফুটে উঠতেছে, একটা কল্পচিত্র ফুটে উঠতেছে, সেটাও ড্রিম হতে পারে। তো বলছে যে থটস অ্যান্ড ইমোশনস, হ্যাঁ, এই যে চিন্তা চেতনা বা আমাদের আবেগ অনুভূতি আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় যেটা হয়ে থাকে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এখানে এই যে অংশে আমরা দেখলাম ড্রিম সম্পর্কে জেনে আসলাম, এখন আমরা কোশ্চেনের উত্তরটা দেখতে পাই। আমাদের কোশ্চেন কি ছিল? আমাদের কোশ্চেন ছিল যে ডিফাইন ড্রিম ইন ইউর ওন ওয়ার্ডস। তাহলে আমি যা শিখে আসলাম সেটা অনুসারে ড্রিম কি, তো এভাবে লেখা যেতে পারে, এ ড্রিম, তারপর তুমি ভার্ব দিলে। প্যাসেজে লেখা আছে সিরিজ অফ ইমেজেস, আমরা একটু আগে দেখলাম লেখা ছিল ইমোশনস অ্যান্ড থটস দ্যাট অকার ডিউরিং স্লিপ, যেটা ঘুমানোর সময় ঘটে। ওফেন ক্রিয়েটিং ভিভিড, স্পষ্ট, সামটাইমস হচ্ছে তো দেখো এখানে, তাহলে এখানে বলা আছে সাম, দেখো এখানে উল্লেখ আছে যে ওফেন, প্রায়, ক্রিয়েটিং, এটা তৈরি করে, ভিভিড, একদম স্পষ্ট মনে হয়, অ্যান্ড সামটাইমস, মাঝে মাঝে মনে হয় এটা রিয়েল এক্সপিরিয়েন্সেস এর মতো, আবার কখনো কখনো মনে হয় অস্পষ্ট, কখনো কখনো মনে হয় যে এটা কাল্পনিক। হ্যাঁ, তো যেটা একেবারে ক্লিয়ার এবং আনক্লিয়ার, যেটা একেবারে স্পষ্ট এবং অস্পষ্ট, সবই স্বপ্ন হতে পারে। তো যাই হোক, আমরা প্রশ্ন দেখি পরেরটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রিম অ্যান্ড নাইট? আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এখানে আমরা দেখতে পারি যে আমরা পরবর্তী কোশ্চেন দেখতে পারি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রিম অ্যান্ড নাইটমেয়ার? তো আসলে ড্রিম এবং নাইটমেয়ার কি জিনিস, এর মধ্যে আসলে পার্থক্যটা কি? তো আমরা উত্তরটা আসলে কিভাবে দেখতে পারি? প্যাসেজ তো আমরা পড়লাম, আমাদের অ্যান্সারটা হতে পারে যে আমরা একটু আগে পড়লাম যে ড্রিমস হচ্ছে ইমেজেস, ইমোশনস, থটস দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, যেটা হলো আমাদের ঘুমের সময় হয়। অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে বা হোয়াইলও দেওয়া যায়, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তুমি যদি হোয়াইল ইউজ করো তাহলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড, অনেকে জানে না যে হোয়াইল মানে অন্যথায় হয়, তো তুমি ইউজ করতে পারো হোয়াইল যখন, যে ড্রিমস দ্যাট আর ভেরি ফ্রাইটেনিং, যে স্বপ্নটা খুবই ভীতিকর, আর আনপ্লিজেন্ট, যেটা অস্বস্তিকর, প্লিজেন্ট মানে কি স্বস্তিকর, আর আনপ্লিজেন্ট অর্থ অস্বস্তিকর, আর কল্ড নাইটমেয়ার। তো পারা যাবে? তাহলে পারবো আমরা? আচ্ছা, ওকে। এরপর আমাদের তৃতীয় কোশ্চেন কি ছিল, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম? আসলে স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুসারে। তো এখানে কিন্তু কিছু বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে, আমরা যেহেতু বলেছে অ্যাকর্ডিং টু প্যাসেজ, আমরা আগে উল্লেখ করে নিব যে অ্যাকর্ডিং টু প্যাসেজ অনুসারে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, আমি একটু আগে বললাম যেটা অসাধারণভাবে একদম স্পষ্ট হতে পারে, ভিভিড হতে পারে, প্রাণবন্ত হতে পারে, অর ভেইক, অস্পষ্ট হতে পারে। অর্থাৎ স্বপ্ন ভিভিড হতে পারে, স্পষ্ট হতে পারে, আবার অস্পষ্ট হতে পারে। বলছে ইট ইজ ফিল্ড উইথ জয়ফুল ইমোশন। এখানে বলা হচ্ছে ইট ইজ ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, আনন্দদায়ক একটা ইমোশনস হতে পারে, অথবা ফ্রাইটেনিং ইমেজও হতে পারে, দুইটাই হচ্ছে স্বপ্ন। ড্রিমস ক্যান বি অলসো আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অর্থাৎ স্বপ্ন হতে পারে একেবারে খুবই স্পষ্ট অথবা অস্পষ্ট বা কনফিউজিং। ওকে, সবই হতে পারে, সবই স্বপ্ন।
তাহলে এভাবে আমরা বলতে পারি, কারণ আমরা একটু আগেও বললাম যে প্যাসেজে আসলে স্বপ্ন সম্পর্কে বলছে। সেই স্বপ্ন কি হতে পারে? ভেইগও হতে পারে, মানে অস্পষ্ট হতে পারে, আবার ক্লিয়ারও হতে পারে, পাজলিং হতে পারে, হতবুদ্ধিকর হতে পারে, অথবা এটা ভিভিড হতে পারে, প্রাণবন্ত হতে পারে, দুইটাই হতে পারে। ক্লিয়ার? ওকে, তো এবার আসো আমরা লাস্ট কোশ্চেন দেখবো। আমাদের যে কোশ্চেনগুলো ছিল বলছে এই যে সিগমন্ড ফ্রয়েডস, তো সিগমন্ড ফ্রয়েডস উনি আসলে থিওরি অফ ড্রিমস কনসিস্টেন্ট উইথ হোয়াট ডাজ ইট সাজেস্ট, আসলে এটা দ্বারা কি বলেছে? হোয়াট ইজ সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস? সিগমন্ড ফ্রয়েডস ড্রিম সম্পর্কে আসলে কি বলেছে? ওকে, এটা হলো ফ্যাক্ট। তো দেখো ওনার বক্তব্য এটা ছিল যে, আমরা আগে একটু লিখি যে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস ইজ, কেন আমি ইজ দিলাম? এই যে অপের পূর্বে থিওরি আছে, থিওরি অনুসারে কিন্তু ইজ হয়েছে। নিয়ম হলো, আমরা তোমাদেরকে সেকেন্ড পেপারে শেখাইছি, বাক্যের প্রথম প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে ভার বসবে। কি বসবে? বাক্যের প্রথম প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে। এখন বাক্যের প্রথম প্রেপোজিশন ছিল অফ, এর পূর্বে আমরা দেখতেছি থিওরি, থিওরি সিঙ্গুলার বলে ইজ হয়েছে। ড্রিমস অনুসারে কিন্তু আর দেওয়া যাবে না। ওকে, তাহলে সিগমন্ড ফ্রয়েডসের থিওরি অফ ড্রিমসে বলা হয়েছে যে এটা হলো কনসিস্টেন্ট উইথ, এটা সামঞ্জস্যপূর্ণ দা সাইকোনাইটিক্যাল, দেখো কনসিস্টেন্ট উইথ দা সাইকোনালিটিক পার্সপেক্টিভ। ওকে, কনসিস্টেন্ট উইথ দা সাইকোনালিটিক পার্সপেক্টিভ। ওকে, তার মানে এখানে বলেছে কনসিস্টেন্ট উইথ দা সাইকোনালিটিক পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, একটা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির কথা বলেছে উনি। এই বিখ্যাত মনীষী উনি ইট সাজেস্ট দ্যাট, ওনার এই থিওরি দ্বারা সাজেস্ট করেছে, পরামর্শ দিয়েছে, ড্রিমস আর রিপ্রেজেন্টেশন, একটা প্রতিনিধি হিসেবে কাজ করে অফ আনকনশাস ডিজায়ার্স, অর্থাৎ অবচেতন একটা ইচ্ছা, আমাদের মনের যে অবচেতন ইচ্ছা যেটা আসলে প্রকাশিত হয়নি, এবং এটা হচ্ছে কনশাস মাইন্ডের না, আনকনশাস ডিজায়ার যেটা। এবং উনি এটাও বলেছে যে এই আনকনশাস যে ডিজায়ার্স, চিন্তা ভাবনা, থটস, মোটিভেশনস, এগুলো হচ্ছে ড্রিমস। হোয়াইল যখন দেস থটস, এই সকল চিন্তা চেতনা আর নট কনশাসলি এক্সপ্রেসড, এগুলো যখন আমরা কনশাসলি এক্সপ্রেস করতেছি না, দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিমস। বলছে আমরা যখন আনকনশাস থাকি, এটা ড্রিমের মাধ্যমে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে আসলে ড্রিম হলো ভেইগ হতে পারে, স্পষ্ট হতে পারে, অস্পষ্ট হতে পারে, ভিভিড হতে পারে, ভেইগ হতে পারে। তো সুতরাং সিগমন্ড ফ্রয়েড এটাই সাজেস্ট করছে যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন, ওকে, অফ আনকনশাস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। ওকে, এভাবে প্যাসেজটা তোমরা লিখতে পারো। আমরা এবার ফ্লো চার্ট দেখতে পারি। ফ্লো চার্ট তো তোমরা মোটামুটি পারো। আমরা এর আগে ঢাকা বোর্ড 2024-এর যে একটা অনশর্ট ক্লাস নিয়েছিলাম, ওখানে একটা ফ্লো চার্ট ছিল, সেটা খুবই সহজ ছিল। এটাও খুব সহজ। এখানে তো আসলে ফ্লো চার্টে একটা দেয়া থাকে এবং ওইটা যেভাবে দেয়া থাকে ওইভাবেই দিতে হয়, তবে কন্টেন্ট ঠিক রাখতে হয়। প্যাসেজটা হচ্ছে 18 বছর বয়সী একটা মেয়ের কথা বলা হচ্ছে, শিল্পীর গল্প। তো শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে। তো প্যাসেজটা এরকম ছিল যে ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারিজের লিগাল এজ হচ্ছে 18 বছর মেয়েদের জন্য। ঠিক আছে, এটা দিয়ে আসলে শুরু। এবং একটা মেয়ের যখন বিয়ে হয় তখন আসলে সে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, এরকম একটা গল্প শিল্পী নামে একটা মেয়ের ক্ষেত্রে ছিল তোমাদের টেক্সট বইয়ে। শি গেটস কনফাইন্ড, সে হচ্ছে গৃহতে আবদ্ধ হয়ে যায় এবং ফুল টাইম ওয়ার্ক করে তার শ্বশুর বাড়িতে, এবং হচ্ছে লুজেস হার মোবিলিটি, অর্থাৎ মোবাইল মানে তো আমরা চলাফেরা করি, হ্যাঁ, মোবাইল কোড বসে, মোবাইল একটা হচ্ছে চলন্ত একটা বিষয়, মানে আমরা কিন্তু মোবাইল যে কোনো জায়গায় মুভ করতে পারি। তো মোবিলিটি মানে এই যে উন্মুক্তভাবে চলাফেরার যে অধিকার, যে সক্ষমতা, মোবিলিটিটা আসলে হারিয়ে যায়, লুজ করে সে। অর্থাৎ সে ওই শ্বশুর বাড়িতে আবদ্ধ হয়ে যায়, শ্বশুর বাড়িতে 24 ঘন্টার একজন কর্মচারী হয়ে যায়, বেতনবিহীন কর্মচারী। ঠিক আছে, তো এটা এখন আর এত খারাপ অবস্থা নাই। তো যাই হোক,
তো লুজেস হায়ার মোবিলিটি, এরপরে হচ্ছে লুজেস সোশ্যাল স্ট্যাটাস, আরো আমরা দেখতে পাচ্ছি যে গেটস মার্জিনালাইজড, অর্থাৎ সে একেবারে কোণঠাসা হয়ে যায়, মার্জিনালাইজড হয়ে যায়। শি বিকামস ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবুজ। হ্যাঁ, এর মধ্যে ডাউরি রিলেটেড ভায়োলেন্স হয়, অর্থাৎ যৌতুকের জন্য নির্যাতন করে, বিভিন্নভাবে মানসিক প্রেসারে রাখে। ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশে এখনো কমন, এবং এই কাজটা চলতেছে। বিয়ের পর যৌতুকের যে প্রচলনটা বাংলাদেশে রয়েছে। তো যাই হোক, এরপরে আছে এই ধরনের মেয়েরা যারা অল্প বয়সে বিয়ে হয়, ফেসেস এনারমাস হেলথ রিস্ক, তাহলে সম্মুখীন হয় বড় ধরনের হেলথ রিস্কের সম্মুখীন হয় যখন তারা প্রেগনেন্ট হয় বা তারা মা হতে চলে, তখন তাদের জীবনের ঝুঁকি থাকে। মেজরিটি অফ আওয়ার পিপুল আর আনইনফর্ম, তারা জানে না এটা সম্পর্কে। দিস লিডস টু ইনক্রিজড মর্টালিটি রেটস, অর্থাৎ মৃত্যু হার বাড়িয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে একটা দেয়া আছে, কি আছে, গেটিং ম্যারিড আর্লি। এই যে অনেক মেয়েদের কি হয়, আগে আগে বিয়ে হয়ে যায়, এখন একটু কম, তারপরও আছে, তারপরও আসলে মেয়েদেরকে দ্রুত বিয়ে দেওয়ার প্রচলন আমাদের দেশে গ্রামে বেশি দেখা যায়। হ্যাঁ, আর শহরেও আছে, তবে একটু কম। তো দেখো, তো গেটিং ম্যারিড আর্লি এটা দেয়া, তো আমি যে জায়গাগুলোতে মার্ক করছি, দেখো এটা, এই যে গেটিং হলো ভার প্লাস আইএনজি, এই ভার প্লাস আইএনজি তো জেরান্ড বা পার্টিসিপল হিসেবে কাজ করে আমরা জানি। তো ফ্লো চার্টে সাধারণত যদি ভার প্লাস আইএনজি দিয়ে শুরু থাকে, তাহলে আমরা চেষ্টা করব পুরো প্যাসেজটারই প্রত্যেকটা এই যে ভার্বের জায়গায়, অর্থাৎ টপিকের সাথে মিল রেখে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। তো এখানে তো একটা দেয়া আছে গেটিং ম্যারিড আর্লি, বাংলাদেশের মেয়েদের বিয়ে দ্রুত হয়। তো তাহলে এখানে এই যে গেটস ম্যারিড আছে, এটাকে গেটিং ম্যারিড আর্লি করা হয়েছে। তাহলে ইউজুয়ালি ড্রপস আউট আছে, তা ড্রপসকে আমি বলতে পারি ড্রপিং আউট অফ স্কুল, তারা স্কুল থেকে বিতাড়িত হয়ে যায়। লুজেস আছে, আমি বলতে পারি লজিং হার মোবিলিটি, অর্থাৎ তার চলাফেরার যে অধিকার বা সক্ষমতা বা সুযোগ সেটা লুজ করে, হারিয়ে যায়। আমি কি করলাম, লুজ থেকে লুজিং করে দিলাম। তাহলে আমি কিন্তু এটা দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, এটা কিন্তু আমরা এই টপিকের উপরেই হচ্ছে ধারাবাহিকভাবে লিখতেছি। আমরা জাস্ট 5টা লিখলে 10 মার্ক পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এবার আসো, তোমাদের অবশ্য এই প্যাসেজটি সহজ মনে হবে। গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লজ হাউস হোল্ড। তো সেক্ষেত্রে গেটসকে আসলে আমরা গেটিং করতে পারি। এই যে লুজেস সোশ্যাল স্ট্যাটাসকে আমরা লুজিং করতে পারি। আমাদের লাগবে অবশ্য 5টা, কিন্তু এখানে 7-8টা আছে। তুমি প্রথম দিকে তোমার যার যেটা খুশি, মানে এটা এক্সাক্ট কোনো উত্তর নাই যে একজন 5টা দিয়েছে ওইটাই হবে। যদি 8টা থাকে তুমি যে কোনো 5টা নিতে পারো, তবে তোমার সিকোয়েন্স ঠিক রাখতে হবে এবং কন্টেন্ট ঠিক রাখতে হবে। কোশ্চেনে চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বলছে বাংলাদেশে এই যে এই বয়সন্ধিকালের মেয়েদের আসলে কি অবস্থা। তো দ্রুত বিয়ে হয়ে যাচ্ছে, তো বিয়ে হয়ে গেলে কি হচ্ছে, তারা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। ড্রপ ছিল, তুমি লিখছো ড্রপিং, কারণ আইএনজি দিয়ে করা আছে। প্রথমটা যেভাবে দেয়া আছে, গেটকে গেটিং করেছে, আমরা ওইভাবেই ধারাবাহিকভাবে দিব। এরপরে কি হয়েছে, লুজেস আছে, তো আমি এটাকে লুজিং হার মোবিলিটি দিলাম। গেটস কনফাইন্ড আছে, গেট থেকে আমরা গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক দিলাম। এখানে আছে শি লুজেস সোশ্যাল স্ট্যাটাস, আমরা এটাকে লুজিং দিলাম, শি লুজিং সোশ্যাল স্ট্যাটাস। ওকে, এখানে আছে গেটস মার্জিনালাইজড, যদি আমাদের এটা দিয়েই 6টা হয় তাহলে আমরা শুধু গেটিং মার্জিনালাইজড দিলেই হয়ে যাবে। যদি 6টা না হয়ে থাকে তাহলে বিকামসকে আমরা বিকামিং করতে পারি, বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবুজ, নানা ধরনের অবজ্ঞার শিকার হয়। ওকে, এভাবে কিন্তু দিয়ে দেয়া যাবে। আরো এখানে যদি আমরা চাই সুযোগ থাকতো আরো বাড়িয়ে দেওয়ার, ধরো তুমি আমি যেগুলো দেখালাম ওর মধ্যে 1টা 2টা খুঁজে পেলে না, এই যে ফেসেস আছে, ফেসেসকে করা যায় ফেসিং এনরমাস হেলথ রিস্ক ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ এই যে একটু আগে বললাম যে গর্ভপাত হওয়ার সময় বা মা হতে গেলে তারা মানে বড় মাপের একটি শারীরিক ঝুঁকির মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে। তো তাহলে এটা আসতে পারে যে গেটিং ম্যারিড আর্লি, এবং আমরা হচ্ছে
এই যে প্যাসেজগুলো দেখতেছি এগুলো হচ্ছে অলরেডি 6টার বেশি হয়ে গেছে। আমরা একটু অ্যান্সার শিটটা দেখি। এই যে আমরা দেখছিলাম ড্রপ থেকে ড্রপিং, ডবল পি হবে কিন্তু। লুজ থেকে লুজিং মোবিলিটি, লুজিং সোশ্যাল স্ট্যাটাস, গেটিং মার্জিনালাইজড, বিকামিং ভালনারেবল। তাহলে আমি এই যে পরে শেষে যেটা বলছি এটা পর্যন্ত আমার আর প্রয়োজন হয়নি। এই যে এটা, এই যে ফেসিং, কারণ এর আগে আমার কি 6টা হয়ে গেছে, মানে একটা থাকে আর 5টা, তাহলে টোটাল 6টা আমার হয়ে গেছে। পারবা? সবাই বুঝতে পারছি তো? আচ্ছা, তোমাদের একেবারেই হাতে সময় কম, খুব কম সময় আছে সামনে। তোমরা খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়বা, বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, সামারির বিষয়টা আমরা গত অনশট ক্লাসেও বলছিলাম যে একটা জিনিস যদি অনেক ব্রডলি থাকে সেটার একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরা, অর্থাৎ একটা বিশাল আলোচনা আছে, 10 লাইনের একটা আলোচনা আছে, ওটাকে 3 থেকে 5 লাইনের মধ্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাটা হলো সামারি। এই প্যাসেজে কি বলছে? এই প্যাসেজে বলছে এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন আনা ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে। ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবনকে পরিবর্তন করা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, আমরা যে সমাজে বসবাস করি ওই সমাজকেই পরিবর্তন করার জন্য, ইতিবাচক পরিবর্তন করার জন্য শিক্ষা আমাদেরকে সহযোগিতা করে। এডুকেশন হচ্ছে দ্যাট ডাজ নট ইলিমিনেট আওয়ার মাইন্ডস অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল। শুধুমাত্র আমাদের মনকে আলোকিত করে না, আমাদের সম্প্রদায়কে আলোকিত করে না, আমাদের সমাজ ব্যবস্থাকে আলোকিত করে না। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, শুধুমাত্র গ্রেড পাওয়াটাই এডুকেশন নয়। অর রিসিভিং সার্টিফিকেট, শুধু সার্টিফিকেট পেলে হয় না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমাদের জীবনটাকে আরো বেটার করার জন্য আমাদের শিক্ষা দরকার। এবং উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমরা চেষ্টা করব নলেজ অ্যাপ্লাই করার জন্য। স্কিলস অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, আমরা যেটা ক্লাসরুমে শিখি। ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড অ্যান্ড উই ক্যান ডু, আমরা করতে পারি সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এটা বিভিন্নভাবে এই স্কিলস ভ্যালুসগুলো বাড়ানো যেতে পারে, যেটা আমাদেরকে শিক্ষা হেল্প করে। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্ক। তো আসলে আমরা দেখার চেষ্টা করি যে এডুকেশন কিভাবে কাজ করে। লার্নার্স সিভিক এনগেজমেন্ট, আমরা যে সামাজিক বিভিন্ন উন্নয়ন কাজে অংশগ্রহণ করি, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, একটি খুবই বেশি এটা অ্যাপ্রিসিয়েটেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী। সিভিক এনগেজমেন্ট এই যে আমরা হচ্ছে সমাজের কল্যাণে বিভিন্ন কাজ করি। ধরে নাও তোমার স্কুলের কলেজের সামনে কিছু ময়লা পড়ে আছে, তোমরা কিছু বন্ধু মিলে সেগুলো পরিষ্কার করলে, সেটাও সিভিক এনগেজমেন্ট, ঠিক আছে? তো এ ধরনের যে সামাজিক যে কার্যক্রমগুলো, এটা শিক্ষা আমাদেরকে সহযোগিতা করে, শিক্ষা আমাদেরকে এই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ করে। মিনস অর্থ ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটি পার্থক্য তৈরি করে দেয় ইন দ্য সিভিক লাইফ, আমাদের এই সামাজিক জীবনে, অব দ্য কমিউনিটি, আমাদের সম্প্রদায়ে, আমাদের জীবনে, আমাদের সমাজে। ইউজিং কি নলেজ ব্যবহার করে, আমাদের স্কিল ব্যবহার করে, আমরা মূল্যবোধ যেটা শিক্ষার মাধ্যমে শিখি, আমরা যে মোটিভেশন শিক্ষার মাধ্যমে পাই, এগুলো ব্যবহার করে আমাদের সমাজকেই অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সিভিক এনগেজমেন্ট প্রমোটস, বলছে এই সিভিক এনগেজমেন্টকে আরো প্রমোট করে, এগিয়ে নেয় দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, একটা কমিউনিটিতে মানুষের জীবনের হচ্ছে মান বাড়িয়ে দেয়, কোয়ালিটি বাড়িয়ে দেয়। বাই কন্ট্রিবিউটিং, অবদান রাখে, টু দ্য ইমপ্রুভমেন্ট, উন্নয়ন করে, অফ হেলথ, আমাদের স্বাস্থ্যের উন্নয়ন হয়, অ্যান্ড ওয়েল বিইং অফ দ্য পিপুল, এবং মানব কল্যাণ হয়। এটাই হলো এডুকেশনের মাধ্যমে সিভিক এনগেজমেন্ট হলে আমরা দেখি, সিভিক এনগেজমেন্ট হলেই একটা সমাজের ডেভেলপমেন্ট আসে, একটা কমিউনিটিতে একটা ইমপ্রুভমেন্ট আসে, ঠিক আছে? এটা আমাদের পুরো প্যাসেজ ছিল। তো এর সামারি যদি আমরা একটু করি, তাহলে মূল কথাটা কি আসলে, যে শিক্ষার মাধ্যমে যে সিভিক এনগেজমেন্টটা হয়, এটা আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য এটা একটা কল্যাণময় ব্যাপার। আমরা আমাদের জ্ঞান, আমাদের যোগ্যতা, দক্ষতা দিয়ে আমরা সমাজের যে কল্যাণ করতে চাই, যে যার মাধ্যমে মানুষের জীবনের মান বাড়ে এবং মানুষ ভালোভাবে বাঁচতে পারে, একজন আরেকজনের পাশে থাকে, এবং মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে মূল্যবোধ এবং ভ্যালুজ, যেটা ভ্যালুজের মাধ্যমে মানুষ জীবনযাত্রা আরো বেশি
বেটার ভাবে চালাতে পারে। এই সিভিক এনগেজমেন্টের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান বাড়ে। জীবনযাত্রার মান বাড়ার মাধ্যমেই আমাদের কমিউনিটিতে ডেভেলপমেন্ট আসে। তো দেখো এভাবে লেখা যায়, দ্য প্যাসেজ হাইলাইটস দ্য সিগনিফিকেন্স, এই যে গুরুত্ব সম্পর্কে এটুকু একটু বলে দিবা নিজের মতো করে, অফ এডুকেশন অ্যান্ড সিভিক এনগেজমেন্ট, শিক্ষা এবং সিভিক এনগেজমেন্ট এর কথা বলেছে, ইন শেপিং আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনের ক্ষেত্রে আসলে এডুকেশন এবং সিভিক এনগেজমেন্টের গুরুত্বটা কি, হ্যাঁ এইটাই বোঝানো হয়েছে। একটা পার্টে এডুকেশনকে নিয়ে বলেছে আর একটা পার্টে হলো সিভিক এনগেজমেন্ট নিয়ে বলেছে। এখন বলছে এডুকেশন ইন ট্রু সেন্স, সত্য কথা বলতে, ডাজ নট অনলি মিন, এটার অর্থ শুধু এটা নয় হ্যাভিং সাম ডিগ্রিজ, কিছু ডিগ্রি বা সার্টিফিকেট পাওয়া, রেদার বরং ইট এনলাইটেন্স, এটা আলোকিত করে, অ্যান্ড শেপস পরিবর্তন আনে, আস উইথ নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালুস, এই কথাগুলো ওখানে উল্লেখ আছে। আমাদের যে জ্ঞান মূল্যবোধ এগুলো ডেভেলপমেন্ট আনে শিক্ষার মাধ্যমে। অন দ্য কন্ট্রারি, অর্থাৎ অপরপক্ষে সিভিক্যালি এনগেজড পিপুল যারা আছে, আর দ্য ভ্যালুয়েবল অ্যাসেট, বলছে তারা হচ্ছে মূল্যবান সম্পদ, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে, যারা সিভিক এনগেজমেন্টে হচ্ছে যুক্ত থাকে। অর্থাৎ এই যে কোনো দেশে যে কোনো সমাজের, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমার কলেজের সামনে কিছু ময়লা পড়ে আছে, তোমরা কিছু বন্ধু মিলে ওটা পরিষ্কার করলে, সেটাও সিভিক এনগেজমেন্ট। অর্থাৎ তুমি কিন্তু এটা সমাজের, দেশের বা জাতির জন্য কাজ করলে। এই তোমাদের মতো যারা সিভিক এনগেজমেন্টে এনগেজড পিপুল থাকে তারা জাতির সম্পদ, তারা দেশ ও জাতির জন্য মূল্যবান সম্পদ, ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য কান্ট্রি। বিকজ এই বলতে এই ধরনের লোকগুলো যারা সিভিক এনগেজমেন্টে যুক্ত থাকে, অ্যাক্টিভলি কন্ট্রিবিউট, তারা একেবারে অ্যাক্টিভভাবে কর্মঠভাবে কন্ট্রিবিউট বা অবদান রাখে ফর দ্য সেফটি, দেশের নিরাপত্তার জন্য, স্বাস্থ্যের জন্য এবং ওয়েল বিইং অফ দ্য কমিউনিটি, অর্থাৎ সম্প্রদায়ের ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করে। ওকে, তো বলছে মোর এভার অধিকন্তু দে টেক অ্যাকশন এগেইনস্ট এনি অনগোয়িং ইনজাস্টিস, অর্থাৎ তারা যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে। যেমন দেখো যে ইনজাস্টিস হয়েছে, এই ইনজাস্টিস অবিচার, তো ইনজাস্টিস তোমাদের উপরেও কিছুদিন আগে হয়েছিল, আজ থেকে 8 মাস বা মতো সময়ের আগে। তো তোমরা সবাই ছাত্ররা রাজপথে নেমে আসছো। তো এই যে তোমরা এই রাজপথে নেমে এসে অধিকার বৈষম্যবিহীন একটি রাষ্ট্র গড়ার জন্য তোমরা রাজপথে আসছিলে, এটাও কিন্তু তোমরা সিভিক এনগেজমেন্ট করেছো। এটা মানে কিন্তু শুধু আন্দোলন না, এটাও একটা সিভিক এনগেজমেন্ট, সমাজের জন্য, দেশের জন্য আবু সাইদ মুগ্ধরা প্রাণ দিয়েছে। ঠিক আছে, এটা হলো সিভিক এনগেজমেন্ট। ডিসক্রিমিনেটলি অ্যাটিটিউড অ্যান্ড মেনি আদার ম্যাল প্র্যাকটিস, ওই যে প্র্যাকটিস মানে ভালো আর ম্যাল মানে বলছিলাম একটু আগে খারাপ, তো ম্যাল প্র্যাকটিস অফ দ্য সোসাইটি, সমাজের যত খারাপ কাজ আছে, এই যে বৈষম্য ছিল, কোটা প্রথা ছিল, হ্যাঁ দেশে যে দুর্নীতি ছিল, এটার বিপক্ষে তোমরা রাজপথে নেমেছো, এটাও একটা সিভিক এনগেজমেন্ট। ওকে, তো বলছে দ্যাট ইজ টু সে, এজন্য বলা যেতে পারে বোথ এডুকেশন, এটা যেহেতু দুটো বিষয় নিয়ে বলছে, বোথ এডুকেশন অ্যান্ড সিভিক এনগেজমেন্ট ইমপ্রুভ, দুইটাই আমাদের ইমপ্রুভ করে দ্য কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবনের মান উন্নয়ন করে, অ্যান্ড ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি, আমাদের জীবনে এবং সমাজে পজিটিভ চেঞ্জ আনে, ইতিবাচক পরিবর্তন আনে। ঠিক আছে, বুঝছো তো? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। আমরা প্যাসেজে যাব এখন। তোমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের টেকনিক আছে, আমরা গত একটা অনশর্ট ক্লাসে ঢাকা বোর্ড 2024 এটা সলভ করতে গিয়ে বলছিলাম, আবারও বলছি যে তোমাদের অনেকেরই হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে সমস্যা আছে। এখানে আমরা একটু টেকনিক অবলম্বন করতে পারি বা আমরা একটু দেখতে পারি। সেটা হচ্ছে যে কিভাবে আমরা যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো, কিভাবে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো করতে পারি সেটা আমরা দেখব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের উত্তর দেখতে চাই যে আসলে তোমরা কে কে পারবে। তোমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবা, আমিও চেষ্টা করব তোমাদের সঠিক উত্তরগুলো মূল্যায়ন করার। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখো, তো এখানে আছে একটা বক্সে কয়েকটা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ড আছে। আমাদের প্রথম কাজ হলো এটার পার্টস অফ স্পিচ নির্ণয় করা। যেমন ডিফারেন্ট ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, ডিজিজ রোগ হলো নাউন, সাফার দুর্ভোগ পণ ভার্ব,
অ্যাফ্লিক্টেড এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। ফার্টিলাইজার সার, এটা নাউন। রুরাল গ্রাম্য, এটা অ্যাডজেক্টিভ। অ্যাপিয়ার হাজির হওয়া, এটা ভার্ব। সিভিয়ারলি তীব্রভাবে, এটা অ্যাডভার্ব। এনভায়রনমেন্ট ওয়ার্ডটা হলো নাউন। সাবস্টেন্সেস বস্তু উপাদান, এটা নাউন। কজ কারণ, এটা ভার্ব হতে পারে, সাধারণত ভার্ব হয়। অ্যালার্ম ওয়ার্ডটা অ্যালার্ম দেয়া, নাউন ভার্ব অ্যাডজেক্টিভ, বিভিন্ন ফরম্যাটে এটা আসে। এখন কথা হচ্ছে এটা অ্যালার্ম যদি ভার্বও হয়, ভার্ব হতে পারে। আমরা অ্যালার্ম শুনি, তো কিছুদিন আগে রোজা গেল, রোজাতে আমরা অনেকে অ্যালার্ম দিয়ে রাখতাম। তবে কেউ কেউ আছে অ্যালার্ম বাজলেও তার ঘুম ভাঙে না। তোমরা হয়তো কেউ কেউ আছো যে অ্যালার্ম বাজলেও তোমাদের আসলে ঘুম ভাঙে না। তো যাই হোক, আমরা প্রথম স্টেপ যেটা করব সেটা হলো এভাবে পার্টস অফ স্পিচটা নির্ণয় করে নিব। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা জানি যে আসলে সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, সেটা আমরা দেখতে পারি। আমাদের মনে রাখতে হবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের পরেও নাউন হতে পারে। হতে পারে যে সাবজেক্টের পরে ভার্ব হবে। তোমরা কমেন্ট করো, বুঝতে পারতেছো কিনা বলো, আমাকে জানিও। তোমাদের কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। ওকে, আচ্ছা। তো সাবজেক্টের পরে যখন ভার্ব বসে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কিন্তু এস বা ইএস হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে এস বাই এস না থাকলেও কিন্তু এস বাই এস হতে পারে, এটা আমাদের দিয়ে দিতে হবে, নিচ থেকে গ্রামার বুঝে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেনি ডিজিজেস আর রাইজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। রেট ওয়ার্ডটা নাউন, তো নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ দিব। তো এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাফ্লিক্টেড রেট হয় না। মেনি ডিজিজ অনেক রোগ বেড়ে যাচ্ছে আতঙ্কজনক ভাবে, তো অ্যাফ্লিক্টেড তো হয় না। তাহলে কি হতে পারে? কজ মানে ঘটা হবে না, অ্যালার্ম হতে পারে। কিন্তু অ্যালার্ম ওয়ার্ডটা তো ভার্ব, তো আমরা আবার জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। এই যে তাহলে না, ভার্বকে এখন আমি অ্যাডজেক্টিভ করে ফেললাম। অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, অ্যালার্মিং রেট, হুইচ এক্সপার্টস, যেটার অনেক এক্সপার্টরা বিশ্বাস করে যে ইজ ডিউ টু ইনক্রিজড পপুলেশন। সরি, এটা হবে হচ্ছে, আমি আবার বলছি, হুইচ এক্সপার্ট, যেটা এক্সপার্ট বা বিশেষজ্ঞরা বিশ্বাস করে, ইজ ডিউ টু ইনক্রিজড পলিউশন। পলিউশন বেড়ে যাওয়ার কারণে আসলে রোগ বেড়ে যাচ্ছে। এই যে আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, ঢাকা শহর যে কি দূষিত, বাংলাদেশের বায়ু অনেক দূষিত। এই একইভাবে আমাদের এখানে ওয়াটার পলিউশন হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন পলিউশন হচ্ছে, এই কারণে আমরা বেশি অসুস্থ থাকি। তো যাই হোক, এটা ইনক্রিজড পলিউশন বেড়ে যাওয়ার কারণে অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ। সাম স্পেশালিস্ট, কিছু বিশেষজ্ঞ, বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে পলিউশন, এই পলিউশন যে হয়, দেখি তোমরা এটা বলো তো কোনটা উত্তর হতে পারে। আমি তোমাদের কমেন্ট দেখতে চাই, এটার উত্তর কি হবে? সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব হয়, আমরা এটা দেখছিলাম। সাবজেক্টের পরে কি হয়? ভার্ব। এখানে ভার্ব কোনগুলো আছে? সাফার আছে। পলিউশন সাফার্স টু বি গ্রেটার ইন আরবান এরিয়াস। পলিউশনটা এই যে একটু আগে বললাম ঢাকা শহরে বেশি দেখা যায়। দেখা যাওয়ার ইংলিশ কি সাফার হবে, না আর একটা ভার্ব আছে অ্যাপিয়ার হবে? তুমি যখন ভার্ব খুঁজতেছো তখন দেখো ভার্ব কিন্তু কম। এই যে কজ একটা ভার্ব, অ্যাপিয়ার একটা ভার্ব, সাফার একটা ভার্ব। তুমি অ্যালার্ম ওয়ার্ডটাকে তাও আগে অ্যালার্মিং করছো, তার মানে তুমি এই তিনটার মধ্যে দিতে পারতেছো। দেখলে যে সাফার হচ্ছে না, তুমি দেখলে যে এখানে পলিউশন কজেস টু বি গ্রেটার ইন আরবান এরিয়াস। আরবান এরিয়ায় পলিউশন বড় আকারে ঘটে, এটা হয় না। এই যে অ্যাপিয়ার মানে মনে হয় বা প্রতীয়মান হয়, কিন্তু অ্যাপিয়ার দেখে তুমি অ্যাপিয়ার বসিয়ে দিলে হবে না, পলিউশন অবশ্যই সিঙ্গুলার দিতে হবে, অ্যাপিয়ার্স। কি দিতে হবে? অ্যাপিয়ার্স। পরেরটা কি হবে বলো তো? টু বি গ্রেটার আরবান এরিয়াস, দো যদিও ড্যাশ সোসাইটিস। সোসাইটিস ওয়ার্ডটা নাউন, নাউনের পূর্বে কি বসে জানো? নাউনের পূর্বে কি বসে? আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। নাউনের পূর্বে কি বসে? বলছে যদিও এই আরবান এরিয়া আছে, এই দেখো টেকনিক দেখো, আরবান এরিয়া মানে শহর এলাকা, আরবান এরিয়া মানে হচ্ছে শহর এলাকা।
এই শহর এলাকা, শহর এর কথা বলতে বলতে যদি এখন দো বলে, দো মানে তো বিপরীত, তাহলে দো যদিও, তাহলে আরবানের বিপরীত কি হবে? গ্রাম্য। তো তুমি জানো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা রুরাল। তো কি হলো? দো রুরাল সোসাইটিজ, এই আমাদের গ্রাম্য সমাজ বা সোসাইটিজ, টু আর ড্যাশ। তো এখানে টু আর, আর এর পরে কি হবে বলো? বাই ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল। আমাদের গ্রামে আবার হচ্ছে কেমিক্যাল ব্যবহার করা হয়, বলো। আমি কমেন্ট দেখতে চাই। আক্রান্ত হয়, আমরা শিখেছিলাম, এই যে একটু আগে আমরা দেখলাম, এই যে আর আছে বি ভার্ব, আমরা শিখছি যে বি ভার্বের পরে আবার অ্যাডজেক্টিভও হয়, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো গ্রামগুলো আসলে ফার্টিলাইজার্স অর্থাৎ কেমিক্যাল, বিভিন্ন ধরনের রাসায়নিক সার যে ব্যবহার করা হয় ফসল উৎপাদন করার ক্ষেত্রে, সেটাতে তারা হচ্ছে আক্রান্ত হয়। তাই এখানে আক্রান্ত হওয়ার ইংলিশ আমরা তো এর আগে ওগুলো ইউজ করছি, আর এটা প্যাসিভ। গ্রামের লোকজন বা গ্রাম আক্রান্ত হচ্ছে, আর এর পরে বি ভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। সেক্ষেত্রে উত্তর হতে পারে অ্যাফ্লিক্টেড। কি হতে পারে? অ্যাফ্লিক্টেড। বা ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল। হ্যাঁ, কেমিক্যাল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, বলো তো। তাহলে উত্তর কি হতে পারে বলো তোমরা? দেখি কার কার উত্তর সঠিক হয়। তো কেমিক্যাল ড্যাশ, একটু আগেও বললাম কেমিক্যাল, রাইট। এটা হচ্ছে দেখো ফার্টিলাইজার্স, রাইট। কেমিক্যাল ফার্টিলাইজার্স, অ্যাডজেক্টিভের পরে নাউন, এই যে ফার্টিলাইজার্স আমরা একটু আগে দেখেছি, এই যে ফার্টিলাইজার্স। নাউন তো আমার অ্যাডজেক্টিভের পর নাউন লাগবে। তো কেমিক্যাল এনভায়রনমেন্ট হয় কখনো? হবে না। কেমিক্যাল সাবস্টেন্স হয় কখনো? হবে না। তার মানে এই দুটো বাদ। তাহলে আর একটা নাউন আছে, কোনটা? সেটা হলো ফার্টিলাইজার্স। আচ্ছা, কেমিক্যাল ডিজিজেস হতে পারে নাকি? কেমিক্যাল ডিজিজেস তো হবে না, কেমিক্যাল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এরপর আমার নাউন দরকার। তাহলে আমি কি করব তখন? এই সবগুলো মিলায়ে দেখলাম, দেখে বুঝলাম কেমিক্যালের সাথে তো ফার্টিলাইজারের সাথে ওয়ার্ডটাই মিলে, তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার্স। অর্থাৎ তুমি, তোমার টেনশন কমে যাচ্ছে তুমি যদি এই টেকনিকটা অবলম্বন করো, পার্টস অফ স্পিচের পজিশনটা জানো, এবং তুমি একটু হচ্ছে এগুলো আইডেন্টিফাই করে নাও যে বক্সের যে ওয়ার্ডগুলো আছে এটা কোনটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে খুব সহজে আমরা সবাই মিলে যেটা চেষ্টা করতেছি, এভাবে খুব সহজেই উত্তর করে ফেলা সম্ভব। তো নেভারদিলেস, তথাপি, টুডে দ্য সিটি পিপুল অ্যাপিয়ার, শহরের লোকজন, টু সাফার ফ্রম, এই শহরের লোকজন দুর্ভোগ পাচ্ছে, ভুগতেছে অনেক রোগে, অ্যান্ড ড্যাশ। তাহলে এই যে অ্যান্ডের আগে পরে কি হতে পারে? দেখো এখানে হচ্ছে ড্যাশ মোর দ্যান কান্ট্রিম্যান, সিটি পিপুল অ্যাপিয়ার টু সাফার ফ্রম, রাইট। এটা আমরা উত্তর দেখলাম। নেক্সট দেখো, দেন দ্য কান্ট্রি পিপুল, নাও লেট আস, এখন আমরা দেখতে পারি, সি হাউ লাইভ ইন সিটিজ, আমাদের শহরের জীবন, ড্যাশ ফ্রম দ্যাট ইন দ্য কান্ট্রি, আমাদের শহরের জীবনটা কেমন হয়ে গেছে। তো শহরের জীবন এটা হচ্ছে অবশ্যই সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা ভার্ব দিব। তো আমাদের এখানে ভার্বটা আমরা জি নাম্বারে আমরা দিতে পারি, ভার্বের পরে সিভিয়ারলি হতে পারে। এফ নাম্বার হচ্ছে যে এটা এফ হবে, ইর পরে এফ, এফ ছিল সাফার, আর জি হলো সিভিয়ারলি, অর্থাৎ ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে, তাই না? তো এখানে হবে সিভিয়ারলি, মারাত্মকভাবে শহরের লোকজন আরো আক্রান্ত হচ্ছে। তো শহরগুলোতে কি হচ্ছে? আমরা যে এইসের উত্তরটা যে দেখছি যে এখানে একটা ভার্ব লাগবে, যে নাও লেট আস সি হাউ লাইফ ইন সিটি, শহরের জীবন। তো লাইফ সিঙ্গুলার, ডিফার্স ফ্রম দ্যাট ইন দ্যাট কান্ট্রি। তো ব্যাপারটা হলো যে আসলে শহরের থেকে গ্রামে কমফর্টেবলি
পলিউশন একটু কম হয়, শহরের লোকজন বেশি আক্রান্ত হচ্ছে। আসলেই তাই। একটু আগে আমি ঢাকা শহরের কথা বলছিলাম, বাংলাদেশের মধ্যে ঢাকা সবচেয়ে বেশি আক্রান্ত, যেহেতু এখানে জনসংখ্যা বেশি। তো হার্মফুল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। হার্মফুল ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। তো এই যে সাবস্টেন্স ওয়ার্ডটা হলো নাউন। এখন দেখো হার্মফুলের পরে আমি একটা নাউন দিব। এখন আমি যদি প্যাসেজে চলে যাই, প্যাসেজে আমার নাউন কি কি ছিল? ডিজিজ, ক্ষতিকারক রোগ হতে পারে, হবে না, বাদ। আচ্ছা, ফার্টিলাইজার্স আগে ইউজ করছি, বাদ। বাদ দিতে দিতে দেখবো হয়ে যাবে হার্মফুল এনভায়রনমেন্ট, ক্ষতিকারক পরিবেশ, হয়, হবে না। কিন্তু এই যে আর একটা নাউন ছিল হার্মফুল সাবস্টেন্সেস, ক্ষতিকারক উপাদান, তাহলে মিলে গেছে, দেখছো? তার মানে তুমি যদি এভাবে টেকনিক অবলম্বন করো তাহলে কিন্তু এটা সম্ভব। ইন ওয়াটার অ্যান্ড এয়ার হার্মফুল সাবস্টেন্সেস ইন ওয়াটার, আমরা পানিতে অনেক ক্ষতিকারক উপাদান পাই। অ্যান্ড এয়ার আর, এই যে আর আছে বি ভার্ব, এই যে বি ভার্বের পরে আমরা হচ্ছে কন্টিনিউয়াস হলে এটা আমরা ভার্ব প্লাস আইএনজি দিই। তো সেক্ষেত্রে বি ভার্বের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি হয়। তো আমরা এরকম একটা ভার্ব পেয়েছিলাম, সেটা হলো এই যে কজ। কজ নামে আমাদের একটা ভার্ব ছিল। আমরা তো অলরেডি সাফার ওয়ার্ডটা ইউজ করছি। আমরা অন্যান্য ওয়ার্ডগুলো, অ্যাপিয়ার ওয়ার্ডটা আমরা ইউজ করছি ভার্ব। তা আমাদের আর একটা ভার্ব আছে কি? কজ। তো অ্যাপিয়ার বা সাফার দিলেও অর্থ মিলে না, তাহলে হতে পারে এটা যে এয়ার আর কজিং ঘটতেছে এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ এই হার্মফুল উপাদান আমাদের পানিতে এবং বাতাসে মিশে আর কজিং ঘটাচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ হচ্ছে। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, তো এখন এই যে আমাদের পরবর্তী যে ইয়ে আছে তোমার ফিল ইন দ্য গ্যাপ, তো এটা হচ্ছে আমরা দেখতে পারি, বলছে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিইং। ওকে, বলো তো উত্তর কি হতে পারে? যে শিক্ষা হচ্ছে আমাদের একটি অন্যতম একটি বেসিক হিউম্যান বিইং এর একটি কি নিডস। ওকে, তো তাহলে উত্তর কি হবে বলো? পারবা? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। কারো কারো উত্তর সঠিক হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ হতে পারে, অ্যাডজেক্টিভ। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিং। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, ফর দ্য ড্যাশ, দা হলো আর্টিকেল, আর্টিকেলের পর নাউন বসে। আর্টিকেলের পরে কি বসে? বসাও তো একটা নাউন। কোনটা হতে পারে উত্তর? দেখো কোনটা হবে। অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, কি হবে উত্তর? হ্যাঁ, হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে। দেখো বলছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড। হ্যাঁ, এডুকেশন কি করে? আমাদের মনের উন্নয়ন করে, হতে পারে ডেভেলপমেন্ট। মেনি লিটারেট পিপুল, অনেক অশিক্ষিত লোক, ডু নট হ্যাভ এনি, এনি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন বসে। কি নেই তাদের? জ্ঞান নেই, রাইট। এনি নলেজ অফ হেলথ, তাদের স্বাস্থ্যের কোনো জ্ঞান নাই। ইফ দে ড্যাশ এডুকেটেড, এখন এটা বি ভার্ব দিতে হবে। একটা বি ভার্ব দাও তো। এটা কিন্তু কুড আছে, কুড দেখে কিন্তু বুঝবা যে ইফের পরে কন্ডিশনাল সেন্টেন্স এখানে কি হবে। আমরা সেকেন্ড পেপারে তোমাদেরকে শেখাইছিলাম কন্ডিশনাল সেন্টেন্স, দেখি কে কে পারে। অনেকেই সঠিক উত্তর দিয়েছে, এটা হলো ওয়ার হবে। দে ওয়ার, ইফ দে ওয়ার এডুকেটেড, তারা যদি শিক্ষিত হতো, দে কুড লিভ এ ড্যাশ লাইফ। আমি বলেছিলাম অ্যান্ডের পূর্বে নাউন হলে পরও নাউন, অ্যান্ডের পরে অ্যাডজেক্টিভ হলে পরও অ্যাডজেক্টিভ। তো প্লান্ট মানে পরিকল্পিত জীবন, তাহলে পরিকল্পিত ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ দাও, অর্থাৎ যেটা একটু ইতিবাচক। প্লান্ট মানে পরিকল্পিত জীবন, তাহলে কি হবে দেখি কে কে উত্তর দিতে পারে। ইয়েস, হেলদি দেয়া যাবে, আরো অনেক উত্তর হতে পারে। হেলদি অ্যান্ড প্লান্ট লাইফ কি দেওয়া যেতে পারে? হেলদি অ্যান্ড প্লান্ট লাইফ, অর্থাৎ আমরা যদি সবাই শিক্ষিত হতাম, তাহলে বা যারা অশিক্ষিত তারা যদি শিক্ষিত হতো, তাহলে তারা পরিকল্পিত এবং মানসম্মত জীবন, সুস্থ জীবন যাপন করতে পারত।
এডুকেশন টিচেস আস, শিক্ষা আমাদেরকে সাহায্য করে হাউ টু লিভ ওয়েল, কিভাবে আমরা ভালোভাবে বাঁচতে পারি। ইট ড্যাশ, ইটের পরে একটা ভার্ব হবে, ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট ড্যাশ, রাইট ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই দুটো একসাথে করো তো অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসাবা আর সাবজেক্টের পরে ভার্ব দিবা। দেখো তো পারো কিনা, দেখি কে কে উত্তর দিতে পারে। আশা করি তোমরা অনেকেই উত্তর সঠিক দিবে। এখানে একাধিক অপশন হতে পারে। হ্যাঁ, কেউ কেউ বলছো টিচেস হবে, ইট টিচেস আস, এটা আমাদেরকে শেখায়, ইট টিচেস আস টু মেক রাইট। অনেকে বলছে চয়েস ডিসিশন, সবই হবে, রাইট চয়েস ডিসিশন অবশ্যই হতে পারে। হ্যাঁ, ডিসিশন দিবা, হবে রাইট ডিসিশন, চয়েস এবং ডিসিশন একই কথা। ওকে, তাহলে এটা আমাদেরকে রাইট চয়েস করতে হেল্প করে। ইন মানে এটা আমাদের এনহ্যান্স করে। আওয়ার ড্যাশ, আওয়ার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন দাও তো। ড্যাশ টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আর ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেমস। এই দুইটা করো, এইস আর আই। এইস এবং আই এর উত্তর কি হবে? এইস এর উত্তর কি হবে এবং আই এর উত্তর কি হবে? এখানে এইস তো নাউন হবে, এনহ্যান্স বাড়ায়, আমাদের কি বাড়ায়? ইয়েস, অ্যাবিলিটির কথা বলতেছো, হতে পারে অ্যাবিলিটি, এটা আমাদের সক্ষমতা বাড়ায়। টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের ডিউটিসটা ভালোভাবে করার জন্য শিক্ষা আমাদেরকে হেল্প করে। তো অ্যান্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেমস, এবং আমাদের প্রত্যেক দিনের মানে প্রবলেমটা, এবং সাবজেক্টের পরে ভার্ব হতে পারে। তো আমরা ভার্ব কি দিব? অ্যাবিলিটি কি ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেমস, প্রবলেম কি হয়? সলভ হয় না? দিতে পারো সলভ, না সলভ দিবা, বলো কি হওয়া উচিত গ্রামাটিক্যালি? হ্যাঁ, অনেকের উত্তর হচ্ছে সলভ দ্য প্রবলেম। যে নাম্বারটা বলে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এডুকেশন, এটাই হলো শিক্ষা যেটা ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে হচ্ছে ইতিবাচক পরিবর্তন আনে। একটা রিলেটিভ প্রোনাউন লাগবে, বলে দিলাম। উত্তর পাচ্ছি, একাধিক রিলেটিভ প্রোনাউন হতে পারে। হ্যাঁ, হতে পারে, হুইচ এবং দ্যাট দুইটাই হতে পারে। যেটা ইনফ্যাক্ট এডুকেশন, হুইচ ব্রিংস, যেটা বয়ে আনে পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই উত্তরটা দেখতে পারি, তোমরা মিলিয়ে নাও। এটা বাদও আরো উত্তর হতে পারে, তবে মোটামুটি এগুলোই হচ্ছে তোমার ইয়ে থেকে আসে। জানাবে কার কয়টা হলো, জানাতে পারো। টোটাল 10টাই যদি ট্রাই করে থাকো, আমি উত্তর বলার আগে দিয়ে থাকো, দেখো কয়টা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে বলো, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে। আমরা এর পরের টপিকে চলে যাব, এটা হচ্ছে রিয়ারেন্স। আমরা পরের টপিকে আসছি, এটা রিয়ারেন্স। রিয়ারেন্স, এখানে আমরা একটা গল্প জানি, এই গল্প থেকে আসছে। রিয়ারেন্স গুলো তো আসলে সহজ। এখানে হচ্ছে প্রথম যেটা আছে এই গল্পের, দেখা গেছে যে ওয়ান্স এ লেড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, একজন ফেমাস টিচারের কাছে গেছিল। তো এর পরের যে বিস্তারিত দেয়া আছে এখানে, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, প্রথমটা সি হবে, তাই না? আচ্ছা, পরেরটা ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার। আচ্ছা, হ্যাঁ, সবগুলো নাই অবশ্য, সিদ্ধান্ত নেওয়া কঠিন। তো সে তার কাছে গেল, যাওয়ার পরে এ ল্যাড হচ্ছে এক্সপ্রেস করলো, অভিব্যক্তি জানালো তার ডিজায়ার, বললো টু অ্যাকোয়ার নলেজ, সে হলো জ্ঞান অর্জন করতে চাই। চিন্তা করো, গল্প তো গল্পই হয়, ঠিক আছে? তো টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করবে। তো এরপরে ঘটনা এরকম যে হি বেক টু ইনস্ট্রাক্ট হিম, তার কাছে গেল, যে তার ডিজায়ার করলো এবং বললো আমাকে যে কোনো ভাবে ইনস্ট্রাক্ট দেন, আমাকে পরামর্শ দেন, আমাকে দিক নির্দেশনা দেন ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, আর্টস এবং সায়েন্সে আমি ভালো করতে চাই। তো এরপরে
দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। ওই লেড বা বয়কে বলল যে ঠিক আছে, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, তার যে অ্যাবিলিটি আছে এই সক্ষমতা বের করার জন্য সে ইচ্ছা পোষণ করলো যে ঠিক আছে, তোমার আগ্রহ দেখে ভালো লাগছে, তুমি শিখতে পারো, আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ, এটা ওই যে শিক্ষক সে বলেছে। এখন পরের যে ঘটনা, তোমরা দু একজন কমেন্ট করে ফেলছো যে হি আস্কড হিম হোয়ার গড ইজ, জিজ্ঞেস করছে যে সৃষ্টিকর্তা কোথায়, সৃষ্টিকর্তা কোথায়। তখন এই ছেলেটা লেট বলেছে যে রিপ্লাইড দ্যাট, বলেছে হি উড অ্যান্সার, সে এটা বলবে ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট, সে কোথায় নেই। আমরা তো বিশ্বাস করি, আমরা যারা মুসলিম তারাও বিশ্বাস করি, এবং অন্যান্য অনেক ধর্মের লোকই বিশ্বাস করে যারা আস্তিক, যে সৃষ্টিকর্তা সব জায়গায় আছে। এখন আমরা এখানে ক্লাস দিচ্ছি, তুমি হচ্ছে অনলাইনের ক্লাস এখন ফাঁকি দিচ্ছ না, খুব সিরিয়াসলি ক্লাসটা করতেছো, এই সব কিছুই সৃষ্টিকর্তা দেখতেছেন, তিনি সব জায়গায় আছেন। তাহলে উত্তরটা কি দিয়েছে যে ঠিক আছে, আপনি যে আমাকে প্রশ্ন করছেন যে আসলে সৃষ্টিকর্তা কোথায়, আমি তার আগে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যদি আমাকে উত্তর দেন যে ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট, এই হি কিন্তু আল্লাহ তাআলার কথা বলছে, এখানে কিন্তু ছোট হাতের এইচ হতে পারতো হোয়ারের পরে, তো কিন্তু সৃষ্টিকর্তাকে বোঝাইছে, এজন্য এইচটা বড় হাতের হয়েছে। বলছে হোয়ার হি ইজ নট, বলছে তিনি কোথায় নেই, সৃষ্টিকর্তা কোথায় নেই এটা আগে বলেন, তারপরে বলবো যে উনি কোথায় কোথায় থাকে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, যে বুদ্ধিমত্তার পরিচয় এই বালকের বা লেডের, সে জিজ্ঞেস করছিল যে তুমি বলো যে সৃষ্টিকর্তা কোথায় আছে। ঠিক আছে, তো তখন সে উত্তরে এটা বলেছে, এই যে বলেছে হি আস্কড হিম, মানে হি বলতে শিক্ষক ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে, লেটকে জিজ্ঞেস করছে যে হোয়ার গড ইজ, সৃষ্টিকর্তা কোথায়। তখন সে বলেছে যে তার আগে আপনি বলেন তিনি কোথায় নাই। ঠিক আছে, ওকে, এর পরের লাইন কি হবে বলো তো? তোমরা তো দুইটা পার্টি দেখছো, বলো, কমেন্ট দেখতে চাই, দেখি কোনটা হবে। আচ্ছা, ওকে, আশা করি তোমরা পারবে। হ্যাঁ, কারো কারো উত্তর সঠিক হচ্ছে, এরপর ডি হবে, অর্থাৎ দ্য টিচার থ্রু আউট থট হাইলি, টিচার ভাবলো যে এই ছেলে অনেক ভালো করবে, সে অনেক বিচক্ষণ, অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝতে পারছে যে এই ছেলে অনেক মেধাবী এবং এ যে আসলে খুব ভালো করবে এই বিষয়ে শিক্ষক অনুধাবন করলো বা বুঝতে পারলো। তারপরে এটা হবে। তো এরপরে হচ্ছে ওই হি বলতে শিক্ষক প্রেজড হিম, ওই বালকটার ব্যাপারে খুব ভালো প্রশংসা করলো যে তুমি খুবই বিচক্ষণ, তুমি অবশ্যই ভালো করবা, এভাবে বলেছে। হ্যাঁ, এরপরে সর্বশেষ হি অ্যাগ্রিড, তখন এই হি বলতে শিক্ষক তার উপরে খুশি হওয়ার কারণে বলেছে টিচ দ্য লেড, ওই ছেলেকে বা ওই বালককে ওই শিক্ষক, হি বা শিক্ষক পড়াবে। সর্বশেষ যেটা হতে পারে, দ্য বয় ডেভোটেড হিমসেলফ, তার সর্বোচ্চটা দিয়ে শেখার চেষ্টা করলো, টু লার্নিং নলেজ। এই বাক্যগুলো মানে খুব সিকুয়েন্স অনুসারে শিখতে হবে, এটা একটা এদিক ওদিক গেলেই কিন্তু শেষ। ঠিক আছে, তো এটা গল্পটা আমরা তো বুঝছি যে কোনো একজন ল্যাড বা বালক সে কি করছিল, সে একজন শিক্ষকের কাছে শিখতে চাইছিল। শিক্ষক তাকে প্রথমে বলল যে তুমি তো শিখতে চাও, তার আগে বলো যে সৃষ্টিকর্তা কোথায় আছে। তখন সে বলছে কি যে আপনি তার আগে আমার প্রশ্নের উত্তর দেন, উনি কোথায় নাই। তো এটা উনি দেখে বুঝলো যে এই ছেলের মধ্যে অনেক পটেনশিয়াল আছে, সে ভালো করবে, এবং তার প্রতি শিক্ষক ছাত্রের প্রতি খুশি হলো। তারপরে সে ইচ্ছা পোষণ করলো যে ঠিক আছে, আমি তোমাকে পড়াবো বা আমি তোমাকে শেখাবো। তারপরে উনি যখন রাজি হয়েছে এবং ওই ছেলেটা তার সর্বোচ্চ চেষ্টা করছে, ডেডিকেটেড ভাবে সে লার্নিং এর জন্য চেষ্টা করছে, হ্যাঁ, যে শেখার জন্য চেষ্টা করছে। আশা করি বুঝতে পারছো। আমরা উত্তর যদি মেলাই তাহলে মিলা পাবো। এখানে একটা পাই চার্ট আছে, পাই চার্ট, গ্রাফ চার্ট তোমরা পারো? কার কি অবস্থা? মানে ধরে নাও যে কোনো একটা রেশিও চেঞ্জ করে দিল, তাহলে তোমরা কি পারবা? হ্যাঁ,
কার কার সমস্যা আছে খুব বেশি পাই চার্ট গ্রাফ চার্টে? এখানে পাই চার্ট বা গ্রাফ চার্ট বা এই ধরনের রিটেনে তোমাদের যেহেতু একটা স্ট্যান্ডার্ড মার্ক রয়েছে, 15 মার্ক মানে অনেক, তো তোমরা চেষ্টা করবা খুব ভালোভাবে কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে যেতে। তথ্য চেঞ্জ হলেও তোমার লেখা সিকোয়েন্সটা তো একই রকম থাকবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে আসলে কি হয়েছে। এখানে বলেছে যে দ্য পার্সেন্টেজ শোজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ট্রাভেলার্স ইন বাংলাদেশে ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমরা স্থলপথে, জলপথে, আকাশপথে বিভিন্নভাবে ভ্রমণ করে থাকি, এটার একটা রেশিও। তো এখানে দেখা গেছে যে আসলে এই ল্যান্ড ভেহিকেল দিয়েই 75% হচ্ছে যাতায়াত করি আমরা, যে বাস সহ আমরা যে স্থল যানবাহনগুলো আছে এগুলো দিয়ে আমরা বেশি চলাচল করি, অধিকাংশ মানে 4 ভাগের 3 ভাগই হলো স্থল পথ দিয়ে যায়, ল্যান্ড ভেহিকেল। ট্রেনটাও ল্যান্ড ভেহিকেল, তবে ট্রেন তো আসলে জানো বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়, মাটির তলেও ট্রেন যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ট্রেন হয়। তো যাই হোক, ট্রেনে সেটা হলো 10%। লঞ্চ বা স্টিমারে বাংলাদেশেরও অনেক লোক যাতায়াত করে, বিশেষ করে বরিশাল হচ্ছে বিভাগের লোকজন লঞ্চে বেশি যাতায়াত করে আমাদের বাংলাদেশে। লঞ্চ বা স্টিমারে 8% লোক যাতায়াত করে। অবশ্য এখন বরিশালের লোকজন হচ্ছে পদ্মা ব্রিজ হওয়ার পর থেকে বাসও অনেক যাতায়াত করে। আগে তো এটা নিয়ে তাদেরকে নিয়ে ট্রল করা হতো যে খেতার গাট্টি টাট্টি বলতো, কিন্তু এখন তারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, তারা হচ্ছে 2.5-3 ঘন্টায় বরিশালে চলে যেতে পারে। ঢাকা থেকে 2.5-3 ঘন্টায় যাওয়াটা আসলে তো খুব গর্বের ব্যাপার, ঠিক আছে। তো তাদের লঞ্চও আছে, এখন বাসের ব্যবস্থাও আছে। যাই হোক, তো লঞ্চ বা স্টিমারে হচ্ছে 8%। হ্যাঁ, আমাকে আবার কেউ ভেবো না আমার বাসা বরিশাল, আমার বাসা অন্য বিভাগে, ঠিক আছে। তো যাই হোক, লঞ্চ অথবা স্টিমার এটা হলো 8%। হ্যাঁ, আচ্ছা, এরপরে বাইসাইকেল এবং অন্যান্য যেটা আছে এটা 2% মাত্র। বোটসে হলো 5%। হ্যাঁ, বোটসে হলো 5%। এটা হলো রেশিও। এখানে আছে 10% হলো ট্রেন, 8% লঞ্চ স্টিমার, 2% হলো বাইসাইকেল, আর 5% হলো বোটস। আর বাকি টোটাল হলো বাস সহ স্থলভাগের যেটা আছে 75%, এটাই বেশি। তো এখানে এভাবে লিখতে পারো, দা পাই চার্ট ইলাস্ট্রেটস। তোমরা অনেকে শো দাও, শো না দিয়ে তোমরা ডেমোস্ট্রেটসও দিতে পারো, ডেমনস্ট্রেটস। এটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা একাডেমিক ওয়ার্ড লিখলে মার্ক বেশি পাওয়া যায়। তো তুমি এভাবে শুরু করতে পারো, দ্য পাই চার্ট, এটা যেহেতু পাই চার্ট ছিল, দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস বা ডেমনস্ট্রেটস দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স। হ্যাঁ, ভ্রমণকারীদের পার্সেন্টেজ সম্পর্কে বলছে, যারা ইউজ করে ইউজিং ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন মেথডস পার ডে, প্রতিদিনে। তো ইট ক্লিয়ারলি শোজ দ্যাট, এই কথাটা তোমরা একটু মুখস্থ রাখবা। হ্যাঁ, ক্লিয়ার নিজে হও বা না হও, বুঝছো। তুমি যদি বলো যে ইট ক্লিয়ারলি শোজ দ্যাট, তাহলে কিন্তু শিক্ষক ভাববে যে তুমি আসলে অনেক ভালো জানো। তো তুমি মোটামুটি যাই জানো এই ধরনের কথাবার্তা 2-1টা লিখবা পাই চার্ট বা গ্রাফ চার্ট আসলে। ইট ক্লিয়ারলি শোজ দ্যাট বা ডেমনস্ট্রেটস দ্যাট। হ্যাঁ, ডেমনস্ট্রেট দিলে লেখার মানটা বাড়বে। ইট ক্লিয়ারলি শোজ দ্যাট বা ডেমনস্ট্রেটস দ্যাট এই ল্যান্ড ভেহিকেল আর দ্য মোস্ট ওয়াইডলি ইউজড। আমরা জানি এই ট্রান্সপোর্টেশন হচ্ছে সিগনিফিকেন্ট হলো 75% ট্রাভেলার্স রিলাইং অন, অর্থাৎ নির্ভর করে অন দেম বলতে এই হচ্ছে স্থলভাগের যে যানবাহনগুলো আছে। হ্যাঁ, এগুলো কোনগুলো? বাস আছে, কার আছে, অন্যান্য যে রোড সাইডের যে ট্রান্সপোর্টগুলো আছে, আমরা ওই যে ভ্যান, রিক্সা, বিভিন্ন পরিবহন তো আমাদের দেশে আছে, ঠিক আছে। তো এগুলো আর কি, এগুলোই কনভেনিয়েন্ট, এগুলোই বেশি ফাস্ট হচ্ছে মানুষ ব্যবহার করে, বোঝা যাচ্ছে। 10% লোক ট্রাভেল করে বাই ট্রেন, হয়ে গেল। আর ট্রেনটা আসলে লং ডিস্টেন্সে মানুষ বেশি প্রেফার করে, এটা আমরা জানি। 8% ট্রাভেলার হচ্ছে তোমার লঞ্চ আর স্টিমার ব্যবহার করে, হুইচ আর পপুলার ইন রিভার রেইন এরিয়াস, ওই যে আমাদের বরিশাল বিভাগে বেশি জনপ্রিয়। এরপরে হচ্ছে, আর বিশেষ করে যেখানে রেল বা রোড নেই এবং নদীপথ আছে তারা ব্যবহার করে, আর বোট ব্যবহার করে হলো 5%, ঠিক আছে। তো এখানে আছে এই যে এই কথাগুলো এতক্ষণ আলোচনা হয়েছে, সারমর্মটা হলো ইন সামারি যে দ্য চার্ট রিফ্লেক্টস, এই চার্ট দ্বারা বোঝা যাচ্ছে এই ল্যান্ড ট্রান্সপোর্টেশন, আমরা যে
ভূমিতে যেটা বাস, প্রাইভেট কার বা রিক্সা ব্যবহার করি, ডোমিনেটস ডেইলি ট্রাভেল ডিউ টু ইটস এক্সেসিবিলিটি, অর্থাৎ এটা পাওয়াও খুব দ্রুত যায়। এক্সেসিবিলিটি অর্থাৎ খুব দ্রুত এটা অ্যাক্সেস করা যায়। আমরা বাস কার রিক্সা এটা খুব দ্রুত মানে হাতের কাছে পাই, এবং এফিসিয়েন্সি সহজেই পাওয়া যায়। হোয়াইল যখন ওয়াটার বা রেল ট্রান্সপোর্ট আর লেস ইউজড আর মোস্টলি ডিপেন্ডিং অন দ্য জিওগ্রাফি অ্যান্ড নেসেসিটি। এটা আসলে ডিপেন্ড করে আসলে তুমি কোন এলাকায় আছো। এখন তুমি ধরো ভোলাতে আছো, ভোলাতে আসলে বাসে যাতায়াত করা খুব কঠিন, তারা অধিকাংশ লঞ্চ ব্যবহার করে, এখনো লঞ্চ ব্যবহার করে, কারণ পদ্মা সেতুর ব্যবহার তারা ভালো করতে পারে না। পদ্মা সেতু তো এ পাশে, ওদের ভোলার দিকে না। আবার বরিশালের লোকজন এখন আবার হচ্ছে পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার কারণে তারা দুইভাবে যাতায়াত করে। হ্যাঁ, আবার আমাদের হচ্ছে কিছু অঞ্চলের লোক আছে যারা আসলে সবসময়ই তারা হচ্ছে গাড়ি ব্যবহার করে, দেখা যাচ্ছে নদী পথই নেই। তো এটা আসলে জিওগ্রাফির উপর ডিপেন্ড করে। এভাবে তুমি একটু লিখলে মার্ক পেতে পারো, একটু বেটার মার্ক পেতে পারো। ঠিক আছে, তো আমাদের এখানে আবারও হচ্ছে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে ক্রিয়েটিভ স্টোরি দিয়েছে, যে একটা বালক ছিল যে হচ্ছে অবস্কিউর ব্যাকগ্রাউন্ডের, কিন্তু সে ব্রিলিয়ান্ট ছিল, মেধাবী ছিল, খুবই ডিলিজেন্ট পরিশ্রমী ছিল, এবং ইনোভেটিভ ছিল। তো হয়তো এমন হতে পারে সে খুবই পরিশ্রম করছে এবং সে তার মেধার মূল্যায়ন করছে, একটা পর্যায়ে সে সফল হয়েছে। তুমি এই গল্পটা তোমার নিজের মতো করে লিখতে পারো। তো এটা যেহেতু অতীতের ঘটনা, তুমি মনে রাখবা প্যাসেজটা তোমাকে কিন্তু কিসে দিতে হবে, অতীতে দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের পরে তুমি ভার্বটা দিবা পাস্ট ফর্মে। এই ভুলটা যাতে তোমরা না করো। এই ক্রিয়েটিভ স্টোরি যদি এরকম হয়, এই গল্প তোমার জানা না থাকে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে হয়, তো সেক্ষেত্রে তোমরা একটু এভাবে চেষ্টা করবা, সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট ইনডিফিনিটে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, আর তোমাদের তো লেটার এর ব্যাপারটা তোমরা জানো, এটা খুবই সহজ, আমরা এটা সবাই পারি মোটামুটি। তো তোমাদের সবার প্রতি শুভকামনা। আমাদের অনশর্ট ফার্স্ট পেপারের এই দুইটা পার্টই ছিল। এর আগে তোমরা 2024 সালের একটি বোর্ড কোশ্চেন ক্লাস করেছো, ঢাকা বোর্ডের ছিল, আর আজকে আরেকটি করলে। আমাদের এরপরে সেকেন্ড পেপারের ক্লাস হবে, সেকেন্ড পেপারেরও দুইটা বোর্ড আমরা সলভ করব। আশা করি তোমরা ক্লাসে যুক্ত থাকবে এবং তোমরা ওই ক্লাস থেকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। তো সবাই ভালো থেকো, ফোকাস পরিবারের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।